আপনি কি সরকারি কর্মচারী? আপনি কি কোনো বেসরকারি সংস্থায় চাকরি করেন? শুরু করছি লিগ্যাল প্লাস, এবং এই লিগ্যাল প্লাসে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে এসেছি যেটা অবশ্যই আইনের জায়গা থেকে আপনাকে অনেক রকম সুযোগ যেমন দিতে পারে, তার পাশাপাশি হয়তো আপনাকে বিপদেও ফেলতে পারে। কিন্তু বিপদের থেকে সুরাহার কথাই আমরা বেশি বলি, যাতে সাধারণ মানুষ আমাদের এই লিগ্যাল প্লাসের মধ্যে দিয়ে তারা যাতে সুরাহার পথ খুঁজে পান। আপনি কি সরকারি কর্মচারী? আপনি কি কোনো বেসরকারি সংস্থায় চাকরি করেন? অথবা আপনি কি কেন্দ্রীয় সরকারের কর্মচারী? আপনার বিরুদ্ধে কি কোনো ফৌজদারি মামলা রয়েছে? আপনার বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে কোনো 498 কেস করেছে কি? কিভাবে আপনার কর্মজীবন যখন শেষ হবে, কিভাবে আপনার টাকা আপনি পাবেন? পেনশন দেখুন, আমরা মনে করি যে বা আইনের লেজিসলেশনের যে ধরুন অবজেক্ট, পেনশন একটা মানুষকে দেওয়া হয় অবসরের পরে। কারণ কি, তার যে একটা একজন যে স্যালারিড পার্সন হয়, তার সারা জীবন ধরে যে সঞ্চয় করে সেটা গভর্নমেন্ট কিছু কন্ট্রিবিউশন থাকে এবং এমপ্লয়ির তরফ থেকে কিছু কন্ট্রিবিউশন থাকে, সেটাকে মিলে কিন্তু পেনশন দেওয়া হয়। এবং ধরুন পেনশনারি যে বেনিফিট বলতে পারেন, সেই পেনশনারি বেনিফিট কিন্তু একজন গভর্নমেন্ট এমপ্লয়ির যদি তার সার্ভিস কন্ডিশনে থাকে পেনশনের জন্য, মান্থলি পেনশনের কথা যদি থাকে, বা ধরুন আফটার রিটায়ারমেন্ট যদি এই কন্ডিশন থাকে, তাহলে সেটা তার রাইট। পেনশন থেকে কিন্তু কোনো সরকার বা ধরুন কোনো অথরিটি কিন্তু বঞ্চিত করতে পারে না। অর্থাৎ যে কোনো মানুষ, সে পুরুষ হোক বা স্ত্রী, যে কোনো মানুষ তারা সরকারি বেসরকারি বিভিন্ন ফার্মে বিভিন্ন সেক্টরে তারা চাকরি করে থাকেন। কখনো বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছেন, অথচ দিল্লি বা অন্য স্টেটে চাকরি করছেন, কিন্তু তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সরকার বা অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারী হতে পারেন, বা বেসরকারি ক্ষেত্রেও ঠিক একই জিনিস। কিন্তু আপনার জীবন যখন অবসরের সময় আসবে, আপনি কিভাবে আপনার সেই অবসরকালীন যে ভাতা অর্থাৎ টাকা, অর্থাৎ যাকে আমরা বলি পেনশন, সেই পেনশন আপনারা কিভাবে পেতে পারেন? যে আফটার রিটায়ারমেন্ট কোনো এমপ্লয়ি রিটায়ার বেনিফিট হিসাবে যেমন অন্যান্য বেনিফিট পাবে, যেমন গ্র্যাচুইটি, পিএফ এবং আরও অন্যান্য রিটায়ারমেন্টের পরে যে বেনিফিটগুলো পাওয়া যায়, সেগুলোর সঙ্গে যদি মান্থলি পেনশনের কথা বলা থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই এমপ্লয়ি আফটার রিটায়ারমেন্ট এই মান্থলি পেনশন কিন্তু পেতে এন্টাইটেলড। এবং সেখানে কিন্তু কাউকে যদি কোনো অথরিটি বা ধরুন কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো অবজেকশন আসে, তাহলে কিন্তু সেগুলোতে অবশ্যই আইনে তার কথা বলা আছে যে কখন পেনশন পাবে। এবং যদি কোনো পেনশন ধরুন কেউ কোনো অথরিটি যদি অবজেকশন হয়, যদি কারোর এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং মানে যদি ডিপি পেন্ডিং থাকে, সেক্ষেত্রে তাহলে সে কি পেনশন পাবে, সেক্ষেত্রেও কিন্তু প্রভিশনাল পেনশনের কথা বলা আছে যে ফুল পেনশন পাবে না, কিন্তু প্রভিশনাল পেনশনের কথা বলা আছে। এবং পেনশন পেতে গেলে যে কোয়ালিফাইং সার্ভিস হতে হবে, সে কথাও কিন্তু আইনে বলা আছে। এবং এই কোয়ালিফাইং সার্ভিস কিভাবে ক্যালকুলেশন হবে, সেটাও কিন্তু আইনের যে ডিসিআরবি রুল হিসাবে আমরা যেটা জানি, পশ্চিমবঙ্গ সরকারের জন্য একরকম ডিসিআরবি রুল আছে, যারা ধরুন হাই র্যাঙ্কিং সিভিল সার্ভেন্ট আছে তাদের জন্য একটা ডিসিআরবি রুল আছে। কারণ পেনশন পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো জটিলতা তৈরি হয়, যেটা আপনার কর্মজীবনের মধ্যে দিয়েই সেটা ধীরে ধীরে এগোয়। আপনার অফিসের বস আপনার বিরুদ্ধে ক্ষিপ্ত, আপনি যখন অবসর নিলেন দেখা গেল আপনার ফাইলটা আটকে দিয়েছে। আবার আপনি হয়তো এমন কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন আপনার কর্মজীবনে, যেখানে আপনার রেকর্ডে কোথাও যেন একটা গোলমেলে রয়ে গেছে। তাই আপনার পেনশন পাওয়ার ক্ষেত্রে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। এক্ষেত্রে আপনাকে আইন কি সুরাহা দিতে পারে, বা আইনের মধ্যে দিয়ে আপনি কিভাবে সুরাহা পাবেন? চাকরি জীবনে অনেক সময় অনেক রকম সমস্যা তৈরি হয়, সেটা অফিসে হতে পারে বা বসের সাথে হতে পারে। সেই সময় দেখা যায় হয়তো সাময়িক ঘটনা ঘটার পরে বিষয়টা মিটে যায়, কিন্তু পরবর্তীকালে যখন তিনি অবসর নেন, সেই অবসর নেওয়ার পরেই তো পেনশনের প্রয়োজনীয়তা আসে। তো সেই সময় দেখা যায় বেশ কিছু জটিলতা তৈরি হয়, যে জটিলতার কারণে তাকে আদালতের চক্কর কাটতেই হয়, কিন্তু সুরাহার পথ পাওয়া যায় না। কলকাতা হাইকোর্ট বা ভারতবর্ষের যে কোনো রাজ্যের হাইকোর্টগুলোতে বহু মামলা এরকম বিচারাধীন রয়েছে,
যেখানে দিনের পর দিন তারা ঘুরে বেড়াচ্ছেন অথচ কোনো সুরাহা পাচ্ছে না। দেখুন, আইনে বলতে পারেন যদি কারোর জেনুইন গ্রিভিয়েন্স থাকে, যদি ধরুন চাকরি জীবনে অনেকে কি হয় দুর্নীতি পরায়ণ হয়ে যায়, বা ধরুন তার যে প্রফেশনাল যে কন্ডাক্টগুলো হওয়া উচিত ছিল সেই কন্ডাক্টে যদি কোনো গাফিলতি আসে, তাহলে কিন্তু প্রফেশনাল মিসকন্ডাক্টের জন্য কিন্তু তার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট করার কথা বলা আছে আইনে। যদি কারোর এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং হয় বা ধরুন তার এগেনস্টে যদি কোনো এফআইআর থেকে থাকে, সে কথাও কিন্তু বলা আছে যে তার পেনশন আটকে রাখা যাবে না। পেনশন নিশ্চিতভাবে তাকে পুরো পেনশন, যদি কারোর এগেনস্টে ইভেন ডিপি থাকে, তার এগেনস্টে এফআইআরও থাকে, তাহলেও কিন্তু তাকে প্রভিশনাল পেনশনের কথা কিন্তু বলা আছে। যদি আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে কি আপনি পেনশন পাবেন? যদি আপনার বস আপনার বিরুদ্ধে কোনো রকম আপনার সার্ভিস বুকে যদি কিছু লিখে দেয়, সেক্ষেত্রে আপনি পেনশন কি পেতে পারেন? অর্থাৎ এই পেনশন পাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষ একেবারে নাজেহাল হয়ে যায়, অর্থাৎ অবসরের শেষে তাকে আদালত পর্যন্ত ছুটতে হয়। কোথায় কিভাবে আপনি আপনার মামলা রুজু করবেন বা আপনি কিভাবে আপনার পেনশনটা পেতে পারেন, এই যাবতীয় বিষয়গুলোই আজকে আমরা এই লিগাল প্লাসে তুলে ধরেছি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অবশ্যই লিগাল প্লাস আমাদের সপ্তাহে 2 দিন হয়, মঙ্গলবার এবং শনিবার। আর প্লাস নিউজে আপনারা সরাসরি আর প্লাস যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব রয়েছে, সেখানে আপনারা দেখুন, সার্চ করুন এবং অবশ্যই লিগাল প্লাস আপনাদের কেমন লাগছে সরাসরি জানান এবং তার পাশাপাশি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে আগামী শনিবার।